নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ এই অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠান মানেই হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান। সেই সমস্যা হতে পারে আপনার শারীরিক সমস্যা, হতে পারে মনের সমস্যা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, যখন শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে পড়েন তখন আপনার জন্য মনের সমস্যায় ভোগেন কিন্তু আপনার পরিবারের মানুষগুলো। তাই শারীরিক সমস্যা এবং মনের সমস্যা দুদিকেই কিন্তু নজর রাখে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কিভাবে আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে আপনার প্রিয়জনের মনকে ভালো করা যায়, সেই প্রচেষ্টা সব সময় থাকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। আর আপনারা জানেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার নিয়ে নতুন করে কোনো ভূমিকা করা, নতুন করে আপনাদের সামনে কিছু জানানোর কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ এনবিপি মানে একেবারে পিওর আয়ুর্বেদ, এনবিপি মানে অত্যাধুনিক মেডিসিন, এনবিপি মানে যে কোনো সমস্যার সমাধান আপনি পেয়ে যাচ্ছেন, একেবারে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। তাছাড়া কোনো রকম কিন্তু অপারেশনের পরামর্শের প্রয়োজনীয়তা নেই। কোনো চিকিৎসক অপারেশনের পরামর্শ দিলেও কিন্তু তার থেকে আপনাকে রেহাই দেওয়ার সুযোগ করে দিচ্ছে এনবিপির চিকিৎসকেরা। আর তার পাশাপাশি আপনার বাড়ির কাছাকাছি বিভিন্ন জায়গায় রয়েছে চেম্বার, অর্থাৎ হাত বাড়ালেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপির চিকিৎসকদের। সুখবর প্রত্যেকটা দিন কিন্তু থাকে এনবিপির তরফ থেকে। অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরিসংখ্যানটাও কিন্তু বাড়ছে। আজকে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এমন একজন চিকিৎসক রয়েছেন যে চিকিৎসককে আপনি বহু বছর ধরে চেনেন, যার অ্যাডভাইস শুনে আপনি বা আপনার পরিবারের মানুষ ভীষণ ভালো আছেন। কিন্তু আজকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানে তাকে পাওয়া, তার থেকে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সমাধান পাওয়া, সব বিষয় নিয়ে আমরা এগোবো। তবে তার পাশাপাশি কিন্তু উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমে একটু ম্যাডামকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার। এবং তার পাশাপাশি যে কথাটা বলছিলাম, এমন একজন চিকিৎসক যে চিকিৎসকের মুখটা একেবারে চেনা, যার অ্যাডভাইস শুনে আপনি ভীষণ ভালো আছেন বছরের পর বছর ধরে। তবে আজকে তিনি অ্যাডভাইস দেবেন আপনাদেরকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত ধরে। বুঝতে পারছেন তো, এনবিপির স্থানটা কিন্তু আরো বেশি পোক্ত হতে চলেছে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর সমকৃতি ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাব, তবে প্রথমে একটু ম্যাডামের কাছে যাব। যে ম্যাডাম, এই যে ব্যথার কথা বলছিলাম, আমি জানি চেম্বারে এসে অনেকেই খুব কাঁদো কাঁদো গলায় সেই মনের ব্যথা নিয়ে বলে, আমার সাথে বা আমার হাজবেন্ডের বা আমার পরিবারের কাছের মানুষটির এত অসহ্য অস্থির সমস্যার ব্যথা, যে ব্যথা থেকে আমাদের চোখে জল চলে আসে। অস্থির সমস্যা এখন ঘরে ঘরে প্রত্যেকের হয়ে গিয়েছে। কিভাবে এই সমস্যা থেকে রেহাই পাবো? তবে তার আগে জানবো কেন বাড়ছে এত অস্থির সমস্যা। যেগুলো আমাদের এখন যে অস্থি সমস্যা আপনি যেটা বললেন, তার মধ্যে আর্থ্রাইটিসের যে ডিভিশন রয়েছে আমাদের আয়ুর্বেদের মধ্যে 200-রও বেশি আর্থ্রাইটিসের বর্ণনা রয়েছে। আর্থ্রাইটিস বলতে আমরা এখন অনেকেই যেটা জানি সেটা হচ্ছে আপনার অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিন্তু এছাড়াও আপনার গাউট বা সোরিয়াটিক আর্থ্রাইটিস এগুলো রয়েছে, যের মধ্যে আপনার যে বোনের কার্টিলেজ যেগুলো থাকে, মানে হাড়ের মধ্যে একটা কুশন প্যাডের মতো একটা নরম জিনিস থাকে, সেটা আপনার ক্ষয় পেতে থাকে, বা আপনার যে ফ্লুইড যেটা রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড, আপনার হাড়ের মাঝখানে ফ্লুইড যেটা রয়েছে সেটাও আপনার আস্তে আস্তে কিন্তু ড্রাই হতে থাকে। তো সেখান থেকে আপনার অস্টিও আর্থ্রাইটিসের উৎপত্তি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেখানে আপনার একটা ইমিউনিটির জন্য আপনার একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা সমস্যা আপনার উৎপন্ন হয়, যেমন স্মল জয়েন্টস যেগুলো রয়েছে সেখানে আপনার সোয়েলিং হয়ে যাওয়া, মানে ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া, আর সেখানে আপনার আবার টেন্ডারনেস থাকতে পারে, মানে শক্ত হয়ে আছে জায়গাটা। তো এই সমস্যাগুলো আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসে দেখা যায়। গাউট রয়েছে, যেখানে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট বা বিগ টো, সেখানে আমাদের ব্যথা অনুভব হয়, রেডনেস হয়ে যায় বা সেখানে স্টিফ হয়ে যায়। তো অনেক ধরনের আর্থ্রাইটিস রয়েছে। এবার সবাই তো সবটা ডিফাইন করতে পারে না বা বুঝতে পারে না, প্রত্যেকের কাছে সবটা হচ্ছে একটা ব্যথা, একটা যন্ত্রণা। এবার সেটা কি ধরনের আর্থ্রাইটিস রয়েছে, কি করলে ভালো থাকবে, কি করতে হবে, কি না করতে হবে, সম্পূর্ণটা আমরা গাইড করে থাকি। আর সর্বাগ্রে সেটা হচ্ছে আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি ধরনের আর্থ্রাইটিস রয়েছে বা কি ধরনের ব্যথার সমস্যা আপনার রয়েছে, তারপর আপনার ট্রিটমেন্টটা শুরু হবে। একদম, ব্যথা মানে আমরা বলি বাতের সমস্যা, যেটা ঠাকুমা মা তাদের থেকে শুনে আসছি। কিন্তু একটা রোগ বাতের কিন্তু নয়। বাত মানে অনেক প্রকারের হতে পারে। সেই বিষয়গুলো নিয়ে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বাবুইহাটি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার প্রচন্ড পরিমাণ ড্যান্ড্রফ হচ্ছে। ড্যান্ড্রফের সমস্যা, সেটা কি শীতকালটা গেল সে কারণে বাড়লো, না সারাটা বছরই হয়? না, শীতে দেখছি এখন প্রচুর, গরমে একটু কম থাকে কিন্তু শীতের দিনে দেখছি
আচ্ছা। চুলে পড়ে গেছে বাচ্চা। আচ্ছা, বেশ, এটাই সমস্যা। আচ্ছা, ড্যান্ড্রাফের আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা আপনার শুধু শীতকালেই হয় বললেন, তাই তো? হ্যাঁ, না শীতকালে বেশি দেখা যাচ্ছে, আচ্ছা। গরমে তো ধরা পড়া যায় না। আচ্ছা, বেশ। আর সেগুলো কি আপনার ঘাড়ের দিকে বা আপনার কানের দিকেও মনে হয় যে স্কিনটা একটু আপনার ইচিং হচ্ছে, চুলকানো হচ্ছে, এরকম কিছু মনে হয়? না, মাথা দিকে চুলকায়। বেশ। আপনি বলছেন ড্যান্ড্রাফ, দেখুন সেটা যদি ড্যান্ড্রাফ হয় শুনতে তাহলে থাকুন। সেরকম কোনো সমস্যা নেই, সেটা আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের মতো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে একটু সঠিক চিকিৎসাটা করতে হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি না তার জন্য আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে এটা আদৌ ড্যান্ড্রাফ নাকি আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের সমস্যা রয়েছে। যাই হোক, আপনার যে সমস্যাটাই রয়েছে আমি আপনাকে বলবো যে একটুখানি হেল্পলাইন নাম্বারে একটু আপনি ফোন করে একটু যোগাযোগ করুন। একবার এসে আপনি আমাদের যে কোনো চেম্বারে একটু দেখা করতে পারেন। আমরা সামনে থেকে দেখলে আরো বেটার আপনাকে আমরা গাইড করতে পারবো। একদম, যেহেতু আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম, একেবারে ডাক্তারবাবুর কাছে যাব। অনেকদিন পর ডাক্তারবাবুর অ্যাডভাইস পেয়ে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। ডাক্তারবাবু, একটু জানতে চাইবে, এই যে সোরাইসিসের প্রবলেম যদি হয় কারোর এবং সে যদি ইগনোর করে, আমরা দেখেছি পরবর্তী সময়ে সেটা সোরাইটিক আর্থারাইটিস হয়ে চলে যায়। এই সোরাইটিক আর্থারাইটিস বিষয়টা কি? প্রথমেই বলছি, সোরিয়াসিস যে রোগটা নিয়ে ও বললো, সোরিয়াসিস রোগটা যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করি, কারণ আমাদের এই সোরিয়াসিস রোগটাকে আমাদের আয়ুর্বেদের মধ্যে কুষ্ঠ রোগের মধ্যে পড়ে। তো এই কুষ্ঠ রোগের যদি আমরা প্রপারলি ট্রিটমেন্ট না করতে পারি, এটা মেনলি আমাদের কফ এবং হচ্ছে রক্তগত দোষ। সেই রক্তের মাধ্যমে এই দোষটা আমাদের হাড়েতে গিয়ে এফেক্ট করে। এবং ম্যাডাম যেমন প্রথমে বলছিলেন আর্থারাইটিসের প্রবলেমগুলো, তার মধ্যে উনি গাউটের পরে সোরিয়াটিক আর্থারাইটিস বলেছিলেন। এই যে যখন আমাদের হাড়ে গিয়ে এটা এফেক্ট করছে এই সোরিয়াসিসটা, তখন সেখান থেকে আমাদের সোরিয়াটিক আর্থারাইটিস তৈরি হচ্ছে। এবং সেই সোরিয়াটিক আর্থারাইটিসটা এতটাই ভয়ঙ্কর, আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের নাম শুনেছি বা অন্যান্য আর্থারাইটিসের নাম শুনেছি, কিন্তু সেগুলো থেকে আমরা বাঁচতে পারি, সেগুলো যন্ত্রণা সহ্য করতে পারি। কিন্তু এই সোরিয়াটিক আর্থারাইটিসের যন্ত্রণা, একদিকে তো সোরিয়াসিস রয়েছে এই পেশেন্টটার, তাকে দেখতে খারাপ, সারা গায়ে একটা মাছের আঁশ উঠছে, বা সে বাইরে লোক সমাজে যেতে পারছে না, তার ট্রিটমেন্ট প্রপারলি পাচ্ছে না। মডার্ন সায়েন্সের সাথে আয়ুর্বেদের বা আমাদের এনবিপি যেটা ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার রয়েছে, এটার একটাই ডিফারেন্স রয়েছে কি, আমরা প্রপারলি রোগটা ট্রিটমেন্ট করি এবং রোগটাকে গোড়া থেকে ঠিক করি, যাতে আমাদের সোরিয়াসিস থেকে ভবিষ্যতে গিয়ে না সোরিয়াটিক আর্থারাইটিস হয়। কারণ সোরিয়াটিক আর্থারাইটিস হলে একটা পেশেন্ট কিন্তু টোটালি বিছানায় পড়ে যাবে, সে হাঁটতে পারবে না, চলতে পারবে না, এবং কি পেশেন্টের গায়ে অবধি হাত দিলে সেখানে সে প্রচণ্ড ব্যথায় যন্ত্রণায় চিৎকার করবে। কিন্তু সেই অবস্থাতেও আমাদের কাছে পেশেন্টরা আসেন এবং সেখান থেকে তারা ট্রিটমেন্টটা পান এবং সেখান থেকে সুস্থ হয়ে ওঠেন। ম্যাডাম যেখানে বলছিলেন কি আমাদের এই ধরনের আর্থারাইটিসের প্রবলেমগুলো, উনি বললেন কোনটা গাউট, বা গাউট হলে কি হয়, বা আমাদের শোল্ডার জয়েন্টে পেন হলে বা এই নি জয়েন্টে পেন হলে কি হয়, সাইনোভিয়াল ফ্লুইড। কিন্তু আমাদের দেখতে হবে এটা ট্রিটমেন্টটা আমরা কোথায় গিয়ে প্রপার পাবো। একদম মডার্ন সায়েন্সের কাছে আমরা যাচ্ছি, দীর্ঘদিন ধরে দেখাচ্ছি, ব্যথার ওষুধ খাচ্ছি, বিভিন্ন ফোনটা নিন তারপর আলোচনা। একদম, অবশ্যই বিস্তারিত আলোচনা। আমি জানি আজকের অনুষ্ঠানও শেষ করা সম্ভব নয়, তবু সাথে থাকুন, শুনতে থাকুন আর বুঝতে থাকুন যে আপনার অস্থির সমস্যার জন্য এনবিপি চিকিৎসকরা কি অ্যাডভাইস দিচ্ছেন। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুনীল কুমার সাউ বলছি, খিদিরপুর থেকে। খিদিরপুর থেকে? আচ্ছা, বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? হাঁটুতে ব্যথা হয়। কতদিন ধরে ব্যথা হচ্ছে আপনার? এটা আপনার 2 মাস থেকে। আচ্ছা, এমনি হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে? না না, একটু আছে, বেশি নেই। আচ্ছা, বয়স কত বললেন আপনার? আমার হচ্ছে 58। কোনো এক্সরে করিয়েছেন হাঁটুর? না। আচ্ছা, হাঁটুর এখনো কোনো এক্সরে করাননি? এমনি কোনো হাঁটুতে আওয়াজ হয় হাঁটতে গেলে, চলতে গেলে? মাঝে মাঝে ক্লাস করে হয়, মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, এর কি কোনো ট্রিটমেন্ট শুরু করেছেন? প্রপারলি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে কোনো ট্রিটমেন্ট করছেন কারুর কাছে? না, এখনো কিছু করিনি। আচ্ছা, আপনি টিভিতে, হ্যাঁ বলুন। থেকে হয়তো, তো আমি যেমন শীতকালের দিন আছে বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুনুন, টিভিতে শুনুন, আমি মনোযোগ বলছি। সহকারে শুনুন। হ্যাঁ, এই যে এনার যে স্টার্টিংটা হয়েছে এখন জাস্ট প্রিলিমিনারি স্টেজ, এইখান থেকে মানুষেরা যে কোনো রোগের যদি ট্রিটমেন্ট স্টার্ট করে সেটা ভবিষ্যতে গিয়ে বাড়াবাড়ি হবে না। উনি বলছেন জাস্ট আমার 2 মাস শুরু হয়েছে, অল্প অল্প ব্যথা হচ্ছে, মাঝে মাঝে আওয়াজ হচ্ছে। আপনাকে আমি একটাই কথা আপনার উদ্দেশ্যে সাজেস্ট করব, একটা ভালো জায়গা থেকে একটা এক্সরে করিয়ে নিন, দুটো হাঁটুরই এক্সরে করান। এক্সরে করিয়ে একটু কষ্ট করে আমাদের হাওড়ার কাছে শিবপুরে চেম্বার রয়েছে এনবিপি, আমাদের এনবিপি সেন্টারে, সেখানে একটু এসে কষ্ট করে দেখিয়ে যান, একটা নাম লিখিয়ে নিন। কারণ এইটা ভবিষ্যতে গেলে কি হবে, যত আরও বয়স বাড়বে, আপনি যত হাঁটাচলা করবেন, কারণ কি হয় আমার হাঁটু যে জয়েন্টটা রয়েছে ওপরে
ফিমার রয়েছে, নিচে টিবিয়া ফিবুলা রয়েছে এবং মাঝখানে রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড, যেটা উনি ম্যাডাম বলছিলেন একটু আগে। সাইনোভিয়াল ফ্লুইডটা যখন আস্তে আস্তে কমতে শুরু করে, যত বয়স বাড়তে থাকে, সেখানে পরস্পর দুটো হাড় ঘষা লেগে এবং ব্যথা হয় এবং আলটিমেট একটা জায়গায় গিয়ে সেটা নি রিপ্লেসমেন্টের জায়গায় চলে যায়। তো আপনি নি রিপ্লেসমেন্ট অবধি অপেক্ষা একদমই করবেন না। একটু আমাদের একটা হেল্পলাইন নাম্বার নিচেই যাচ্ছে, দেখুন হেল্পলাইন নাম্বারে একটা নাম লিখিয়ে নিন। খিদিরপুর থেকে হাওড়ার চেম্বারটা আমাদের খুব কাছে হবে, আপনি আসুন একটু দেখে নিন, দেখবেন অবশ্যই ভবিষ্যতে ভালো থাকবেন। একদম ঠিক কথা। অবহেলা যে কোনো রোগকে কিন্তু অনেক বেশি জটিল আর কঠিন করে তোলে, এটা জানা উচিত। আর যদি না জানেন, আমরা বারবার আপনাদের জানানোর চেষ্টা করব। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলুন, কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে মাথার খুব যন্ত্রণা হচ্ছে আমার। আচ্ছা, মাথার যন্ত্রণা হচ্ছে, কারণটা কি কিছু জানো নাকি কোনো ডক্টর দেখাওনি এখন অবধি? ডাক্তার দেখিয়েছি আমি, ডাক্তার বলছিল এটা সাইনাসের প্রবলেম না, এমনি নর্মাল হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে হচ্ছে এরকম। আচ্ছা, বলছেন তোমাকে ম্যাডাম। দেখুন, আপনার যে প্রবলেমটা আপনি বললেন যে আপনার সাইনাস থেকে প্রবলেমটা হতে পারে। সাইনাস থেকেও সাইনাস থেকে না হচ্ছে না, ডাক্তার বলছিল ঠান্ডা লেগে হচ্ছে। ঠান্ডা লেগে হচ্ছে। আচ্ছা, বেশ, শুনতে ঠিক থাকো। আছে। আপনার যদি ঠান্ডা লেগেও যদি আপনার মাথা ব্যথা হয়, সেটাও কিন্তু আপনার সাইনাস বা রাইনাইটিসের আন্ডারেই কিন্তু আপনার সেটা আসে, ঠিক আছে? তো সেখান থেকে আপনার মাথা ব্যথার সমস্যা আপনার হতে পারে। সেখানে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি একটু গরম জলের ভাপ নিন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলে থাকি। একটু বাটির মধ্যে একটু গরম জল করুন, তার মধ্যে কর্পূর দিয়ে সেই জলটার ভাপ আপনি নেবেন। আর তারপর আপনাকে আমি একটু বলবো যে হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, একবার একটু এসে আপনি দেখা করুন। আমার মনে হচ্ছে আপনার জন্য সেটা ভালো হবে, কারণ এরকম মাথা ব্যথা যদি আপনার কন্টিনিউ এরকম থাকে, তাহলে কিন্তু সেটা পরবর্তী সময়ে আপনার আরও অন্যান্য সমস্যাও সৃষ্টি করতে পারে। দেরি করবেন না, সেটা নিয়ে একটু ট্রিটমেন্টের দরকার রয়েছে। একটু ট্রিটমেন্ট করেন, ঠিক হয়ে যাবে আপনার। একদম। আর ঠিক হওয়ার জন্য কিন্তু একটাই উপায়, শুধুমাত্র অনুষ্ঠান দেখে কিন্তু কোনো সমস্যার সমাধান আপনি পাবেন না। তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। 9830235527 বা 37, 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। ডাক্তারবাবুর কাছে যাব। দীর্ঘদিন ধরে ডাক্তারবাবু এই আয়ুর্বেদ এই জগতের সঙ্গে আপনি যুক্ত, বহু বছর ধরে ব্যক্তিগতভাবে আমিও আপনাকে চিনি, বহু অনুষ্ঠান করেছি, এতদিন ধরে চেম্বারও করছেন। অস্থির সমস্যা হোক বা যে কোনো সমস্যা হোক, মানুষ ইগনোর করে, অবহেলা করে রোগকে তিল থেকে তাল করেছে, এটা কি হতে দেখা গিয়েছে? একদমই একদমই, কারণ এটা ইচ অ্যান্ড এভরিডে আমরা যে কোনো চেম্বারে যাই, সেটা আমাদের এনবিপির যে কোনো চিকিৎসক হোক, কারণ আমরা এটা একটা টিমের মতো তৈরি করেছি, যেখানে কিনা প্রপার গাইডেন্সের মাধ্যমে আয়ুর্বেদের হাত ধরে মানুষ একটা সুস্থতার জায়গায় যেতে পারে। সেখানে আমরা প্রত্যেক দিনই দেখছি আমাদের যে 25, 30, 40টা করে পেশেন্ট আসছে, তার মধ্যে 50% পেশেন্ট তাদের কি অবহেলার মাধ্যমে রোগটা বেড়েছে। কারণ হাঁটু ব্যথা, সেটা প্রথম থেকে অবহেলা করেছে, নিজে নিজে ওষুধ কিনে খেয়েছে, ব্যথার ওষুধ খেয়েছে, তারপর ভবিষ্যতে অ্যালোপ্যাথি দেখিয়েছে, তাতে কোনো লাভ হয়নি, তারপরে আয়ুর্বেদে এসে তারপর ট্রিটমেন্ট স্টার্ট করেছে। ফোনটা নিন, আমি বাকিটা বলছি। একদম, অবশ্যই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক দিন বাঙালি ঘরে মাছ না ছাড়া চলে না। ভালো রেস্টুরেন্টে খেতে হবে, ভালো জামা কাপড় করতে হবে, কিন্তু নিজে ডাক্তারের কাছে যাব, এখানে কিন্তু বড় অবহেলা কাজ করে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি শ্যামবাজার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে ম্যাম চুল সব পেকে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে বেশি নয়, 38। 38 বছর বয়স, গ্রে হেয়ারের প্রবলেম। আচ্ছা, হেরিডিটিতে কারুর রয়েছে, বাবা বা মায়ের কম বয়সে এরকম চুলের সমস্যা দেখা গেছে? না 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 না। আপনিই দেখছেন এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনি লিপিড প্রোফাইল বা অন্যান্য কোনো ডাক্তারকে এর জন্য দেখিয়েছেন? না না, দেখাইনি কোনো। আচ্ছা, কোনো রিপোর্ট কিছুই হয়নি, তাই তো? না না না। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো মেনলি যেটা আমাদের গ্রেইং অফ হেয়ার হয়, আমাদের এটা আয়ুর্বেদেও বলা রয়েছে খালিত্ব এবং পালিত্ব, মানে একটা হচ্ছে গ্রেইং অফ হেয়ার আর একটা হেয়ার ফল। তো সেখানে আমাদের যেটা বলা রয়েছে, এটা কিছু কারণের জন্য হতে পারে। একটা হেরিডিটি থেকে আসতে পারে, একটা কি হয় আমাদের লিপিড প্রোফাইল যদি কারুর বেশি থাকে, মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, ভিএলডিএল এগুলো যদি বাড়ে, সেক্ষেত্রে আমাদের এই গ্রেইং অফ হেয়ার আসে। আবার কি হয়, যদি আমাদের কারুর, আমরা এটা বলে থাকি সচরাচর, মানে সবাই বলে থাকি কি তোর কি লিভারের সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এটা কেন? সেক্ষেত্রে আমাদের এলএফটিটা টেস্ট করাতে হবে। তো আপনার কয়েকটা রিপোর্টের দরকার রয়েছে। আপনি যদি আপনার চুলটাকে খুব যত্ন করেন বা এই সমস্যা নিয়ে আপনি খুব যদি চিন্তিত হন, আপনি শ্যামবাজার থেকে ফোন করছেন, আমাদের কলকাতা বা হাওড়ায় বহু চেম্বার রয়েছে যেগুলো খুব নিয়ারেস্ট হবে, আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করে নিন। এর খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, ভবিষ্যতে আপনার গ্রেইং অফ হেয়ারটা কমবে এবং আপনি ভালোও থাকবেন।
একদম, কারণ হেয়ারের বা স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কিন্তু ফোন পাই। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে আপনারা বোঝেন যে যখন সমস্যা তখন কিন্তু পার্লারের দিদিভাইরা আপনাদের সমস্যার সমাধান করতে পারে না। সব সমস্যার জন্য কিন্তু কালার বা মেকআপ যথেষ্ট নয়, ট্রিটমেন্টটাও কিন্তু প্রয়োজন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি স্বপন ঘোষ বলছি বালি থেকে। হ্যাঁ বলুন স্বপন বাবু, কি সমস্যা? সমস্যা বলতে কিছুদিন ধরে বুকটা হঠাৎ যন্ত্রণা মতন হচ্ছে। বয়স কত? বয়স সেই 24। 24 বছর বয়স আপনার বুকে যন্ত্রণা হচ্ছে, তো সেটা আপনার এই কয়েকদিন ধরেই হচ্ছে, তো এর আগে এরকম কোনো সমস্যা কোনোদিনও হয়নি? না না, এর আগে কিছু হয়নি। বেশ, দেখুন আপনার বুকে যে ব্যথা হচ্ছে সেটা হয়তো আপনি কোনো ভারী কাজের জন্য আপনার সেটা হতে পারে। শুনতে থাকুন। এবার যদি এটা আপনার আরো যদি অনেকদিন আপনার থেকে যায়, আরো ধরুন আপনার 2 দিন 3 দিন যদি এরকম আপনার সমস্যা হচ্ছে যে বুকে ব্যথা হচ্ছে, আপনি একটা ইসিজি করান। ইসিজি করলে সেখানে দেখা যাবে যে আপনার হার্টের কোনো সমস্যা রয়েছে কিনা। আর তারপর যদি সমস্যা থাকে আপনি এসে একবার আমাদের সাথে দেখা করতে পারেন। আপাতত আপনি কোনো কাজ প্রেশার দিয়ে কোনো কাজ আপনি করবেন না। আর ভারী কোনো জিনিস তোলা এটা এখন আপনি আপাতত একটু বন্ধ রাখুন এই জিনিসটা করা। আর প্রত্যেকদিন আপনি একটু হাঁটুন, বেশিক্ষণ নয়, আধা ঘন্টা একটু আপনি হাঁটুন। খুব জোরে জোরে হাঁটার দরকার নেই, একটু নর্মাল মর্নিং ওয়াক বা একটু ইভিনিং ওয়াক আপনি একটু করুন। আমার মনে হচ্ছে তাতে আপনার অনেকটা আপনি রিলিফ পাবেন। একদম। আর সম্পূর্ণভাবে ভালো থাকতে হলে বা সম্পূর্ণভাবে আপনার রোগটাকে জানতে হলে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। চট করে বলবো, কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, ল্যান্সডাউন, কালীঘাট এবং হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাজিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। যারা হেড অফিস মধ্যমগ্রামে আসতে চাইছেন সোমবার এবং শুক্রবার চেম্বার পাচ্ছেন, তবে অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আসবেন। তার পাশাপাশি বলে রাখবো যে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলায় চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পাচ্ছেন। অবশ্যই চেম্বার রয়েছে কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। মিদনাপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন, মুম্বাইয়ে পাচ্ছেন, বেঙ্গালুরুতে পাচ্ছেন। এছাড়া পরিকল্পনা রয়েছে কিন্তু আরো অনেক জায়গায়। আগের দিন কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মা আপনাদেরকে বলেছেন যে আরো নতুন নতুন কোথায় কোথায় পরিকল্পনা তিনি কিন্তু করছেন। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের জানিয়ে দেব যে আর কোথায় নতুন চেম্বার কিন্তু আপনাদের জন্য ওপেন হচ্ছে। যাক, আমরা বিষয়ে চলে যাব, ম্যাডামের কাছে চলে যাই। বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম, অস্থির সমস্যা নিয়ে কথা বলছিলাম। আমরা প্রত্যেকদিন বিভিন্ন সমস্যার নাম জেনে তার সমাধানটা শুনি, তবে একটু এনবিপি নামটার ভূমিকাটা একটু শুনবো এই ক্ষেত্রে, যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা আসছেন তারা কতটা ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন, নাকি মডার্ন ট্রিটমেন্টটা থাকাই ভালো? না দেখুন, অবশ্যই নয়, কারণ আমরা একটা জিনিস যেটা দেখি, স্পেশালি আমি যাদের ব্যথার সমস্যা আমি ওনাদের ক্ষেত্রে আমি বলবো, যারাই আমাদের কাছে আসছেন একটাই কথা যে মেডিসিন খাচ্ছি তখন ব্যথা কম থাকছে, আবার যে কিসে। তো ব্যথাটা কমানো আপনার আলটিমেট নয়, ব্যথা একটা আপনার সিমটমস। এবার আপনার যেখানে সমস্যা রয়েছে, এটা হতে পারে যে আপনার হাড় ক্ষয় পাচ্ছে বা ফ্লুইড শুকাচ্ছে বা ফ্লুইড অ্যাকুমুলেট হচ্ছে আপনার সেই জায়গায়, আগে আপনাকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। আপনি যদি ওটা ঠিক করতে পারেন তাহলে ব্যথা আপনার অটোমেটিক্যালি কমে যাবে। ব্যথার পেছনে দৌড়াতে হবে না বা ব্যথার ওষুধ আপনাকে খেতে হবে না। আপনার যা সমস্যা আগে তার চিকিৎসা করুন, ব্যথা আপনার এমনি কমে যাবে। একদম। আর এটাই কিন্তু বলছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সমস্ত অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি আমতা থেকে বলছিলাম। আমতা থেকে বলছিলেন, একটু বয়সটা বলে সমস্যাটা বলবেন। আমার বয়স হলো 31 বছর বয়স। কি সমস্যা হচ্ছে আপনার? আমার সমস্যা হচ্ছে আমার ডান পায়ে মানে হাঁটুতে প্রচুর যন্ত্রণা করে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। 1 সপ্তাহ কোথাও দেখিয়েছেন বা কোনো ওষুধ খেয়েছেন? এমনি খেয়েছি, মানে দেখি এমনি আমাদের হাতুড়ে ডাক্তার পাশে। আচ্ছা, লেগে গেছিল বা পড়ে গেছিলেন, ধাক্কা লেগেছিল, এরকম কিছু হয়েছে? না, এখন তেমন কিছু, কিন্তু আগেও হয়েছিল, প্রায় 2-3 বছর আগে হয়েছিল। আচ্ছা, ডাক্তারবাবু কি বললেন? দেখে কিছু রোগের নাম বললেন? কি কি হয়েছে, কিসের জন্য ব্যথা হচ্ছে, কিছু বলেছেন? না, কিছু বলেনি, উনি এমনি ওষুধ দিয়ে দিলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। আমি ওনাকে একটাই কারণে জিজ্ঞেস করলাম কি আগে কখনো আঘাত লেগেছে বা কোথাও পড়ে গেছিলেন কিনা, কারণ এই যে অস্টিও আর্থ্রাইটিস, এটার কিন্তু একটা হচ্ছে আইডেন্টিফিকেশন হচ্ছে এটা যে কোনো পুরনো আঘাত থেকে এটা তৈরি হতে পারে। আচ্ছা, মানে ধরুন আপনি 5 বছর আগে কোথাও ধাক্কা খেয়েছিলেন বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে হাতে লেগেছিল বা পায়ে লেগেছিল, সেইখান থেকে 5 বছর পরে গিয়ে কিন্তু এটা আর্থ্রাইটিক চেঞ্জ আসতেই পারে। তো কারণ এইখানে হচ্ছে আমাদের আইটিস কথাটার অর্থ হচ্ছে ইনফ্লামেশন।
যেখানেই আমার আঘাত লাগবে ইনফ্লামেশনটা থাকবে, ভবিষ্যতে গিয়ে এটা আমায় সমস্যা দিতে পারে। আপনার ক্ষেত্রে একটাই কথা বলবো, আপনি যাকে দেখিয়েছেন যে ডাক্তারবাবুকে, উনি হয়তো কিছু সামান্য ব্যথার ওষুধ দিয়েছেন, আপনি বলেছেন ব্যথা হয়েছে, উনি এখনও কোনো রোগের নাম বলেননি, কারণ অনেক কারণেই হাঁটুতে আমাদের ব্যথা হতে পারে। সেখানে টেন্ডনের প্রবলেম থাকতে পারে, মাসকুলার স্প্যাজম থাকতে পারে, বা আমাদের অস্টিও আর্থ্রাইটিস থাকতে পারে, বা টিবিয়াল স্পাইকিং থাকতে পারে। তো সেটা অনেকগুলো কারণ হতে পারে। তো আপনাকে আগে আইডেন্টিফিকেশন করতে হবে, যেমন ম্যাডাম বলছেন কি থেকে এটা হচ্ছে, মানে কোন রোগের কারণে এই ব্যথাটা আসছে, সেটাকে আগে আমাকে অ্যাবসলিউটভাবে আলাদা করতে হবে। তারপরে তার যদি আমরা ট্রিটমেন্টটা করি, তাহলে আপনি দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন এবং ভবিষ্যতে গিয়ে ভুগতে হচ্ছে না। আপনি আমতা থেকে ফোন করেছিলেন, আমাদের হাওড়ায় অনেকগুলো চেম্বার রয়েছে, বাল্টিগিরিতে রয়েছে, শিবপুরে রয়েছে। আপনি একটু হেল্পলাইন নাম্বারে দয়া করে ফোন করে নিন, এনবিপির একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আর একটু আমাদের সাথে যোগাযোগ করুন। দেখবেন ভবিষ্যতে এই ব্যথা থেকে আপনি মানে কষ্টও পাবেন না, এবং যে ব্যথাতে আপনি এখন ভুগছেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। একদম, সকলে তো এই অনুষ্ঠানে ফোন পায় না, তবে এই মুহূর্তে হয়তো আপনি এটাই ভাবছেন, যেটা আমি ম্যাডামের কাছে প্রশ্ন করব। তবে তার আগে কে আছেন একটু দেখে নেব। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি। মানিকতলা, মানে কলকাতার মানিকতলা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলুন, কি সমস্যা? আমার বয়স আছে 50। হুম। 15 দিন থেকে না হাতে পায়ের তলায় না ঝিনঝিন ঝিনঝিন করে ব্যথা হচ্ছে, খুব ব্যথা, আর শুইলে পারে না, বেশি ব্যথা হয়, আর একটু চলাফেরা করলে আবার ঠিক হয়ে যায়। তো এরকম হচ্ছে 15 দিন থেকে। আচ্ছা, আপনার কি সুগারের সমস্যা রয়েছে? হ্যাঁ, সুগারের সমস্যা রয়েছে আপনার? না না, সুগার থাইরয়েড টেস্ট করেছি নেই, আর ইউরিক অ্যাসিড বি করেছি, সেটাও নরমাল। এখানে ব্যথাটা হচ্ছে আর ঝিনঝিন ঝিনঝিন করছে হাত পায়ের তলায়। দেখুন, প্রথমত আপনি সবকটাই টেস্ট করে নিয়েছেন, খুব ভালো। টেস্টে আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি একটু আপনার ভিটামিন D3 একটু টেস্ট করাবেন। আপনার যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু আপনার এরকম পায়ের নিচে ব্যথা হওয়া বা এরকম শিশি ধরা, এই সমস্যাগুলো কিন্তু আপনার হতে পারে। আপাতত আপনি একটা কাজ করুন, আপনি একটু দিনের বেলা 5 মিনিট 10 মিনিট একটু গায়ে রোদ লাগান। যদি ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হয়, সেটা আপনার জন্য ভালো হবে, কারণ সূর্য রশ্মি যেটা রয়েছে সেটা রিচ সোর্স ভিটামিন ডি এর জন্য। এটা আপনি আপাতত একটু করুন। আর তারপর যদি আপনার মনে হয় যে না, তাতেও আপনার ঠিক আপনার সমস্যাটার সমাধান হচ্ছে না, আমি আপনাকে বলবো যে একটুখানি আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে একবার দেখা করুন। আপনার যা রিপোর্টস আর যা প্রেসক্রিপশন যাই রয়েছে সব কিছু নিয়ে এসে একবার দেখা করবেন। কীরকমভাবে আপনি ভালো থাকবেন বা কী করতে হবে, তখন আমরা আপনাকে সেটা বলবো। একদম, ম্যাডামের কাছে চলে যাব। যে অনেক ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার অস্থির সমস্যা আছে, আমি মডার্ন ট্রিটমেন্টের চিকিৎসকদের কাছে গিয়েছি, তারা আমাকে নয় কোনো ইনজেকশন নেওয়ার অ্যাডভাইস দিয়েছে বা অপারেশনের কথা বলেছে এবং বলেছে ভালো হয়ে যাবে। তো সেই দিকে কি যাওয়া ভালো, নাকি তার আগে এনবিপির কাছে একটু পরামর্শ নেওয়া উচিত? দেখুন, অপারেশনের অপশন আপনার কাছে সবসময় রয়েছে। আমি কোনোদিনও বলবো না যে না, অপারেশন করার কোনো দরকার নেই কোনো কিছুতেই। সেটা আপনার লাস্ট অপশন। যদি তার আগেই থ্রু মেডিসিন, ওরাল মেডিসিন বা থ্রু পঞ্চকর্মা থেরাপি যদি আপনার সমস্যাটার সমাধান হয়, তাহলে আপনি কেন সেটা বেছে নেবেন না? কারণ আপনার শরীরে যাই রয়েছে সেটা আপনি কাটাছেঁড়া করবেন। যদি আপনার হাঁটুর অপারেশন হয়, সেখানে আপনার তো এরকম নয় যে আপনার হাঁটু সেটা খুলে ওটাকে ধুয়ে মুছে আবার বসে দিবেন না, সেখানে আপনাকে রিপ্লেস করা হবে কি দিয়ে? হয় সেটার মধ্যে স্টিলের কোনো আপনাকে মেটাল দেওয়া হবে, বা সেখানে আপনাকে একটু ফাইবারের প্লাস্টিকের মেটাল সেখানে আপনাকে দেওয়া হবে। যেটা আপনার প্যাটেলা রয়েছে হাঁটু, সেটাকে চেঞ্জ করা হয়। তো আপনার অরিজিনালটা তো আপনার চলে গেল। তো আপনার বডি থেকে যদি অরিজিনালটা চলে যায়, সেখানে আপনার সমস্যা আসবেই। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যাদের অলরেডি একবার অপারেশন হয়ে গেছে, তারপরে দ্বিতীয় পায়ে সমস্যা হচ্ছে বা অপারেশনের পরেও সমস্যা থেকে যাচ্ছে। তো যদি আপনি মেডিসিন থেকে বা থেরাপি থেকে যদি আপনি সুস্থ হতে পারেন, তাহলে এইটা নয় কেন, আপনি অপারেশনের বা সার্জারির তো অপশন রয়েছে, তার আগে একবার আপনি ট্রাই করে দেখুন না, হয়তো বা আপনি হয়তো ঠিক হয়ে যেতে পারেন। তো কোনো ধরনের ইনজেকশন পুশ করা বা কোনো সার্জারি, তার আগে একবার বলবো একবার একটু পরামর্শ করুন, আপনাদের জন্যই ভালো হবে সেটা। একদম, আর যারা পরামর্শ করেছে তারা কিন্তু খুব হ্যাপি। তারা এখন ভাবছে যে ভাগ্যিস পৌঁছে গিয়েছিলাম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, সে কারণেই কিন্তু আর অপারেশন ছুরিকাছির দরকার হলো না আমার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। আমি শঙ্কর চৌধুরী বলছি, গোপালগঞ্জ। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? আমি মানে 4-5 বছর ধরে রিউমাটয়েড আর্থ্রাইটিস ভুগছি। আচ্ছা, রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, বর্তমানে আমি একজন রিউমাটোলজিস্টের আন্ডারে আছি, উনি একটা চিকিৎসা করছি। হ্যাঁ, উনি একটু চিকিৎসা বা উনি এই পুরো ওই কখনো পাওয়ার বাড়িয়ে কখনো কমিয়ে ভিতরে ব্যালেন্স করে চলছেন। বয়স কত এখন? আমার বয়স 66। 66। বাড়িতে বাবা মার কারুর ছিল হেরিডিটিতে? হ্যালো, হ্যাঁ বলছি, বাড়িতে বাবা মার কারুর ছিল?
হ্যালো, হ্যালো, বাবা মার কারোর এই সমস্যা ছিল আপনার? মায়ের ছিল। মায়ের ছিল আপনার, আচ্ছা। আচ্ছা, হাতের আঙ্গুল ফোলা ছাড়া এমনি আঙ্গুল বেঁকে যাচ্ছে বা পায়ের আঙ্গুল বেঁকে যাচ্ছে এরকম কোনো সমস্যা হচ্ছে? না 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 না, আমার কোমর ফুলে গেছে, জয়েন্ট গুলো ফুলছে। ফুলছে, আচ্ছা সকালে আচ্ছা মানে মুখে করতে অসুবিধা হয়। আচ্ছা, এর আগে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন আপনি? হ্যাঁ, এর আগে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করেছিলাম ইউরিক অ্যাসিডের জন্য। আচ্ছা, স্টুল ক্লিয়ার হয়? না 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 না। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো সঙ্গে হয়। থাকুন। ওনার যেটা মেনলি সমস্যা রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা নিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম, এটা আয়ুর্বেদে আমবাত বলে, এবং এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট না হয়, উনি যেমন বলছেন একজন রিউমাটোলজিস্ট দেখাচ্ছেন, তিনি বিভিন্ন ওষুধ, স্টেরয়েড এগুলো মাত্রা বাড়িয়ে মাত্রা কমিয়ে দিচ্ছেন, তো তাতে কিছুটা ব্যথা কমবে, আবার পরবর্তীকালে কিন্তু ব্যথা বেড়ে যাবে, সেটা উনি নিজেই উপলব্ধি করছেন। কিন্তু এটা প্রপারলি ট্রিটমেন্ট যদি উনি না করেন, একটা সময় এসে, সার্টেন সময় এসে ওই জায়গাগুলোয় ডিফর্মিটি দেখা যায়, মানে হাতের আঙুলগুলো বেঁকে যাবে বা হাতের কবজি বেঁকে যাবে, যেটা এখন ফোলা শুরু হয়েছে ওগুলো বাঁকা শুরু হবে ভবিষ্যতে। তো সেটা আরও ভয়ঙ্কর এবং ব্যথাটা আরও বাড়বে। আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে বিগত 3 বছর না 5 বছর বললেন ভুগছেন, তো আপনি আর দেরি করবেন না, কারণ আর যদি সময় এগিয়ে যায়, আপনার যদি আরও টাইমটা চলে যায়, তাহলে কিন্তু সেখান থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হওয়াটা, মানে আমরা আয়ুর্বেদে বলি থ্রু পঞ্চকর্ম বা থ্রু মেডিসিন, যদি আমরা এই রোগের প্রপারলি ট্রিটমেন্ট না করতে পারি, ডিফর্মিটি যদি হয়ে যায়, সেখান থেকে ফিরিয়ে আনা কিন্তু খুব মানে কষ্টকর। তো আপনি একটা হেল্পলাইন নাম্বারে, এনবিপি আয়ুর্বেদিক এবং ইমিউনারির একটা রিসার্চ সেন্টারের হেল্পলাইনে একটা ফোন করুন, যেটা নিয়ারেস্ট চেম্বার হয়, আপনি একটু আপনার সমস্ত রিপোর্ট এবং প্রেসক্রিপশনটা নিয়ে আসুন, আমাদের এখানে ট্রিটমেন্ট করলে আমি আপনাকে বলছি আপনার ভবিষ্যতে কোনো চিন্তা থাকবে না, আপনি সুস্থ থাকবেন, ব্যথা যন্ত্রণা থাকবে না, আর উইদাউট স্টেরয়েড বা পেন কিলার আপনি ভালো থাকবেন। একদম। চিকিৎসকরা ভগবানের অন্য রূপ হয়, কিন্তু ভগবানের কাছেও যদি জটিল রোগ নিয়ে আপনি যান, তখন কিন্তু সে বলবে যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ আগে থেকে কিন্তু আপনাকে সিরিয়াস হতে হবে। যে মানুষগুলো সিরিয়াস ছিলেন, যে মানুষগুলো এসেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কিন্তু দিব্যি ভালো আছেন, এতটা ভালো আছেন যে আপনাদের জন্য কিছু মেসেজ রয়েছে তাদের তরফ থেকে, একটু শুনে নেব তাদের সেই কথা এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আর অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ, মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি নাম? মায়া সাহা। কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে যতক্ষণ ওষুধ খেতেন ভালো থাকতেন, আবার যেই কি সেই। এখন আপনি ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? তোমার নাম? রুনা মান্না। কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইসিস আছে। তার জন্যে আমি
অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকে, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ভালো আছেন। ফিরে এলাম বিরতির পর, এবং একটা কাজের বিরতি, এবং যে বিরতিতে কিছু জানা গেল, কিছু ভালো খবর পাওয়া গেল। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা কিন্তু পৌঁছে যান তারাই কিন্তু ভীষণ ভালো থাকেন, এবং আপনাদের ভালো রাখার প্রচেষ্টাটা সর্বদা কিন্তু থাকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং এই সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন ডক্টর সৌম্যকৃতি ঘোষাল। আরও একবার ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক স্বাগত, এবং তার পাশাপাশি আমরা অন্য বিষয়ে চলে যাব, কারণ বিষয় মানে মাথায় দুটো সাবজেক্ট সব থেকে বেশি থাকে। এক তো হচ্ছে অস্থির সমস্যা, যেটা নিয়ে প্রত্যেক দিন ডাক্তারবাবুরা চেম্বারে প্রচুর পেশেন্ট পায়, এবং তার পাশাপাশি আরেকটি সমস্যা, সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিসের সমস্যা। আমরা বলে থাকি যে মহামারীর আকার ধারণ করছে সুগার বা ডায়াবেটিস। এই মহামারীর হাত থেকে বাঁচাতে চায় আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। প্রথমেই ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো, দীর্ঘদিন পেশেন্টদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা রয়েছে, কেন সুগার বা ডায়াবেটিস বর্তমানে এতটা বাড়াবাড়ি পর্যায়ে? মানে কোনো বাড়ি নেই যে বাড়িতে একজন বা দুজন সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট নেই। একদম। তার আগে একটু দেখে নি কে আছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, হাওড়া জেলার শ্যামপুর থানার ঘনশ্যামপুর গ্রাম থেকে মলয় দাস কথা বলছি। বলুন দাদা, একটু বয়সটা বলবেন। আমার ছেলে 14 বছর বয়স। 14 বছর বয়স। কি প্রবলেম হচ্ছে? সরি, আরেকবার বলুন। সমস্যা? সুগার ডায়াবেটিস। 14 বছর সুগারের সমস্যা। কত বছর আগে থেকে ধরা পড়েছে এটা? এটা ধরুন এই 10 বছর বয়স থেকে, 10 সাড়ে 10। আপনি যেটা নিয়ে আলোচনা করছিলেন সেটাই ফোন। একদম বলছি, ওর এখন সুগার লেভেল কত রয়েছে, ফাস্টিং আর পিপি? ওনার হচ্ছে ইনসুলিন চলছে। কবেলা ইনসুলিন দেন? সারাদিনে মোটামুটি ধরুন ওই 3 বার দেওয়া হয়, 4 বার দেওয়া হয়। কত ইউনিট করে দেন? ধরুন সকালে ফার্স্ট টাইম দেওয়া হয় 14, দুপুরে দেওয়া হয় 13, আর রাতে 14, আর একটা গার্জিল বলে একটা ওষুধ আছে, ওইটা হচ্ছে আপনার খাওয়ার 1 ঘন্টা পর দেওয়া হয়, ওই 18 বা 20 এরকম। আচ্ছা, দিয়ে এখন সুগার কত রয়েছে? এখন সুগার বলতে গেলে আজকে তো টেস্ট করা হয় না, মোটামুটি এখন ধরুন ওই 130 বা 150। বডি ওয়েট কি খুব কম না খুব বেশি? হ্যাঁ, বডি ওয়েট, ওর বডি ওয়েট কি রকম? বডি ওয়েট বলতে 14 বছর বয়স, এই মুহূর্তে আজকে ওজন করা হয়েছে 46 কিলো, 46 কিলোর মতো ওজন। আচ্ছা, আপনার বা আপনার ওয়াইফের সুগার রয়েছে? না না না, আমাদের দুজনের করা হয়নি। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর কখনো? আয়ুর্বেদ বলতে গেলে এমনি জাস্ট দোকান থেকে একবার কিনে কিছু খাইয়েছিলাম, কোনো সরাসরি এরকম মানে এরকম ডাক্তারদের সাথে যোগাযোগ করে কিছু এরকম নয়। আচ্ছা, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। সঙ্গে থাকুন দাদা। সুগারের সমস্যা আপনি বলছিলেন, দেখেন 14 বছর বয়স, আবার 10 বছর বয়স থেকে ধরা পড়েছে, আবার 4 বার উনি ইনসুলিন দেন। বাপ রে, আমি তো ভাবতেই পারছি না। এটাকে আমরা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে ফেলি, যেটা আমাদের ছোটবেলা থেকে এই ডায়াবেটিসটা হচ্ছে। তো এটা কি হয়েছে, আগে ওনার কথাটা বলি, তারপর আমি ডায়াবেটিস নিয়ে বলছি। তো আপনাকে আমি একটাই কথা বলবো, সারা জীবন ছেলের বয়স এখন 14-10 বছর থেকে যদি ইনসুলিন নিয়ে থাকেন, বা 12 বছর থেকে যদি ইনসুলিন স্টার্ট করেন ডাক্তারবাবুরা, তো ওকে যদি সারা জীবন ইনসুলিন নিয়ে যেতে হয় বা সারা জীবন মেডিসিনটা কন্টিনিউ করে যেতে হয়, একটা মানুষের তো স্বাভাবিক জীবন রয়েছে বা একটা স্বাভাবিক কর্ম রয়েছে, সেগুলো তো বঞ্চিত হবে বা সেগুলো করতে পারবে না। একটা বয়সে গিয়ে ও সেখান থেকে অনেকটাই পিছিয়ে পড়বে। আপনাকে আমি একটাই কথা বলতে চাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আয়ুর্বেদের হাত ধরুন, কারণ এর বিকল্প কিন্তু আর কিছু নেই। ওকে যদি স্বাভাবিক জীবনটা দিতে চান একটা সার্টেন বয়সে গিয়ে, মানে যেটা সবাই করে, একটা কলেজ লাইফ রয়েছে, একটা ছেলের পড়াশোনার পরে তার এডুকেশন শেষ হওয়ার পরে তার এস্টাবলিশ লাইফ রয়েছে, সেগুলো সে যদি ভালোভাবে করতে চান, আপনারা অবশ্যই চাইবেন বাবা মা হিসেবে সে যাতে ছেলেটি সেইভাবেই থাকে। তো আপনাকে বলবো, আপনি কোথা থেকে ফোন করেছিলেন বললেন? শ্যামপুর থেকে মনে হয়। হ্যাঁ, তো আপনি নিয়ারেস্ট যে চেম্বারটা হচ্ছে এনবিপির নিয়ারেস্ট যে চেম্বারটা হচ্ছে, আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন,
করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। আমি আপনাকে অ্যাসিওর করছি আপনার যে ইনসুলিন চলে 4বার করে দিনে বা যে ওষুধগুলো চলে সেগুলো স্টপ থাকবে। আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে, এনবিপির মেডিসিনের মাধ্যমে আপনার ছেলে পুরো সুস্থ থাকবে এবং ভবিষ্যতেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। একদম দাদা, সত্যি কথা, আপনার এই কথাটা শুনে আমারই কিন্তু খুব ভয় লাগছে। তবে ভয় পাওয়াচ্ছি না, আপনাকে সতর্ক করছি। ডাক্তারবাবু সতর্ক বলছেন যে একমাত্র উপায় বর্তমানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যোগাযোগ করুন, যেখান থেকে আপনি ফোন করুন, যোগাযোগ আপনাকে করতেই হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, অনুষ্ঠান দেখে নিন, তারপর সেই নাম্বারে ফোন করুন এবং কাছাকাছি চেম্বারে চট করে ছেলের সমস্ত রিপোর্ট নিয়ে ছেলেকে নিয়ে পৌঁছে যান, যদি ছেলেকে একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিতে চান। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি দিতিপ্রিয়া মুখার্জি বলছি টালিগঞ্জ ফাঁড়ি থেকে। টালিগঞ্জ থেকে বলছেন, একটু বয়সটা বলে প্রবলেমটা বলবেন। হ্যাঁ, আমার এই 20 ইয়ার্স। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে আমি চোখে যত দিন যাচ্ছে চোখে আমি আবঝা দেখছি। সামনের কিছু একটু পরিষ্কার দেখছি, কিন্তু দূরের কিছু না, দেখতে দেখতে পুরো জিনিসটা ঝাপসা হয়ে যাচ্ছে, তারপর পুরো ব্লার হয়ে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। তো আর অন্যান্য কোনো সমস্যা, সুগার বা প্রেসার বা অন্য কোনো থাইরয়েডের প্রবলেম রয়েছে কি? না স্যার, এইগুলো কিছু নেই, কিন্তু এই চোখে যত দিন যাচ্ছে এই প্রবলেমটা হচ্ছে। আর মাঝে মাঝে পুরো চোখের মনিটা প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে। কোন চোখের ডাক্তারকে দেখিয়েছেন আপনি? হ্যাঁ, ডাক্তারকে দেখানো হয়েছিল, পাওয়ার দিয়েছিলেন, কিন্তু মানে চশমা পড়তে পড়তে এখন দিন দিন যেন চশমাটাও যেন কাজ করছে না। ডাক্তারবাবু এরকম কিছু বলেছিলেন কি? চোখের মধ্যে এক ধরনের জল থাকে, সেটা শুকিয়ে যাচ্ছে বা কোনো মাংসপেশির উপরে চাপ পড়ছে, এরকম কিছু কথা বলেছিলেন? না স্যার, তখন তো এরকম কিছু বলেননি, শুধু বলেছিলেন যে পাওয়ারটা দিয়েছিলেন যে এইটা পড়লে আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে, পুরোটা গ্যারান্টি দেননি, ঠিক হয়ে যেতে পারে। তারপরে আর ওনাকে দেখাননি বা অন্য কোনো ডাক্তারকে দেখাননি? তারপরে অন্য কোনো ডাক্তারকে আপনি আর দেখাননি? না, ইতিমধ্যে আর কাউকে দেখানো হয়নি। আচ্ছা, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটা ইদানিং একটু বেড়েছে, আগে মাঝে মাঝে হতো, সেই কারণে না, এখন 20 বছর বয়স, কত পাওয়ারে এটার জন্য হচ্ছে, আমার কথাটা শুনুন। ঠিক হয়ে যাবে, কিন্তু এখনই আচ্ছা, এক মিনিট ডাক্তার বাবু কিছু জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, আমি বলছি এখন 20 বছর বয়স, সমস্যাটা স্টার্ট হয়েছিল কত বছর বয়সে? 18। আচ্ছা, টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো যেখানে আমাদের চোখের যে প্রবলেমটা আমি এটি বলছি, এটা খুবই চিন্তাদায়ক প্রবলেম। আর মাত্র 20 বছর বয়স। 20 বছর বয়স, কারণ চোখে অনেকগুলো কারণে এই সমস্যাটা আসতে পারে। আমাদের চোখে অপটিক নার্ভ রয়েছে, সেটা যদি শুকিয়ে যায়, মানে যে নার্ভের মাধ্যমে মস্তিষ্কের সাথে যোগাযোগ রেখে আমরা দৃষ্টিটা পাচ্ছি, সেই নার্ভটা যদি আমাদের শুকিয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের ভিশনটা চলে যেতে পারে। আবার প্রাইমারিলি উনি একজন ডাক্তারকে দেখিয়েছিলেন, উনি পাওয়ারের সমস্যা বলেছেন। পাওয়ারের সমস্যা হলে এইভাবে একটা ব্লাডনেস আসবে না বা উনি ঝাপসা দেখবেন না, এত তাড়াতাড়ি ওটা পরিবর্তন হবে না। আর একটা যেটা বললাম, অ্যাকোয়াস হিউমার বলে এক ধরনের তরল থাকে চোখের মধ্যে, সেটা যদি সেই তরলটা শুকিয়ে যেতে থাকে, তো সেক্ষেত্রেও আমাদের প্রবলেম হতে পারে। এছাড়াও আমাদের চোখের মধ্যে আরও কিছু জিনিস, ক্লেরার রয়েছে, রেটিনার রয়েছে, চোখের মাসেল রয়েছে, সেইগুলোর প্রবলেম হতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, ভবিষ্যতের কথাটা ভাবুন। মাত্র এখন আপনার 20 বছর বয়স, বাড়িতে আলোচনা করুন। আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, নেত্রতর্পণ রয়েছে, আয়ুর্বেদের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, যার মাধ্যমে কিন্তু এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসা যায়। কারণ এই প্রবলেমটা যদি সার্টেন একটা পিরিয়ড অবধি পৌঁছে যায়, যেখান থেকে আর ব্যাক করার টাইম নেই, সেখান থেকে কিন্তু আর কিছুই সম্ভব নয়, ভবিষ্যতে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। আপনি টালিগঞ্জ থেকে ফোন করেছেন, কলকাতা ল্যান্সডাউনেই আমাদের চেম্বার রয়েছে এনবিপির। আপনি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন, আর যত শীঘ্র সম্ভব আমাদের সঙ্গে দেখা করুন। যে সমস্ত রিপোর্ট বা প্রেসক্রিপশনগুলো রয়েছে সেগুলো সঙ্গে নিয়ে আসবেন। একদম, তার মানে এটা কিন্তু পরিষ্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার একই ছাদের নিচে সমস্ত কিছু ট্রিটমেন্ট কিন্তু হচ্ছে। চোখ বা ইএনটির আপনার প্রবলেম হোক, আপনার স্কিন বা আপনার হেয়ারের সমস্যা হোক, আপনার যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানের প্রবলেম হোক, আপনার স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেম হোক, ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হোক, সব কিছু ট্রিটমেন্ট পাচ্ছেন একই ছাদের নিচে। এদিক ওদিকে ছুটতে হবে না, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যান। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিউড়ি থেকে বলছেন। দাদা, বয়স কত? আমার 61। 61, কি প্রবলেম? আমার হাতে দুই হাতে মানে হাতের আঙুলের যেখানে চুরি পড়া হয় ওইখান থেকে কোনি পর্যন্ত সাদা টিকের মতো হচ্ছে দুটো হাতে। সাদা কিসের মতো হচ্ছে? আচ্ছা, সাদা কি ছোপ ছোপ দাগ পড়ছে না কিসের মতন হচ্ছে? না, স্কিনে এঁকে আছে, তিলের মতো দেখতে, ব্রাউন কালার, বাদামি কালার।
আচ্ছা, মানে স্কিন কালারটা আস্তে আস্তে সাদা রঙের হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হয়েছে, তাই তো? মানে ছোপ ছোপ না স্কিন আমার এমনি গায়ের ফর্সা, কিন্তু ফর্সা হলো আর ওর উপর বাদামি কালারের মানে তিনের মতো হয়েছে, তিন মানে একটু তার থেকে একটু কপালের টিপের মতো। এটা কতদিন লক্ষ্য করছেন? এটা 2-3 বছর হলো হচ্ছে, এই 2-3 বছর হলো হচ্ছে। এমনি আমার কোনো প্রবলেম নেই, শুধু পায়ে হাঁটুতে একটু ব্যথা, তাছাড়া কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওই জায়গাগুলো চুলকায় বা মিশমিশ করে রোদ্দুর পড়লে? হ্যাঁ, মাঝে মাঝে চুলকায় একটুখানি। মানে রোদ্দুরে বেরোলে, গ্রীষ্মকালে বেরোলে ওই জায়গাগুলো রোদ্দুর পড়লে কি মিশমিশ করে বা চুলকানি ভাব আসে? না এরকম নেই না। আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন এর আগে? না আমি কোনোদিন কোনো ডাক্তারকে দেখাইনি, আর এমনি আমার শরীরে কোনো খাইনি, কাণ্ডে বলুন, পিঠি বলুন, পেটে বলুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ওকে ওটা অনেকগুলো কারণে হতে পারে। একটা আমাদের লিউকোডার্মা আসতে পারে, ওনার স্কিনের ফেয়ারনেস রয়েছে বললেন, আমরা পরিষ্কার স্কিন, তার উপরে একটা ব্রাউনিশ পিগমেন্টেশন হচ্ছে। তো সেটা অনেকগুলো কারণ, আমাদের যেটা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রয়েছে, যেটা আমাদের মেলানিন তৈরি করে, মানে স্কিন কালারটা তৈরি করে, ওই হরমোনাল যদি কোনো চেঞ্জ হয় তো সেক্ষেত্রে এই ধরনের পিগমেন্টেশন দেখা যায়। আবার যদি আমি লিউকোডার্মার কথা বলছি, লিউকোডার্মা যদি হয় সেক্ষেত্রে ওরকম স্পট লিউকোডার্মা মানে একবারে হোয়াইটিশ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তার কোনো মানে নেই। তার যে স্কিন কালারটা আছে সেই স্কিন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে, পিগমেন্টেশন আসতে পারে। তো আপনি শিউড়ি থেকে ফোন করেছিলেন, বয়স অনেক হয়েছে, 61 বছর বয়স। এখন আপনার যে নিয়ারেস্ট চেম্বারটা হবে, বীরভূমে চেম্বার রয়েছে, আপনি বা আমাদের বোলপুরে চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা হবে একটু এসে দেখিয়ে যান। কারণ স্কিনের প্রবলেম আমি সবসময় বলি, সেটা সোরিয়াসিস হোক, এক্সিমা হোক, বা ভিটিলিগো হোক, বা ডিকয়েড লুপাস এরিথ্রোমাটাসাস হোক, বা অ্যাকনির প্রবলেম হোক, সেটা সামনে থেকে দেখলে সব থেকে সুবিধা হয়। স্কিনের প্রবলেম সামনে থেকে দেখে ট্রিটমেন্ট করলে সুবিধা হয়। একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে যান আমাদের সাথে, এসে দেখবেন যে সমস্যা থেকে ভুগছেন অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। আর খুব জোশের সাথে আপনি কিন্তু এই কথাটা বললেন দাদা, যিনি ফোন করেছিলেন, যে আমার আর কোনো প্রবলেম নেই, পায়ে একটু হালকা ব্যথা আছে, তাছাড়া আমার আর কোনো সমস্যা নেই। ঠাকুর করুক আপনি ভালো থাকুন, দিন ভালো থাকুন, আর সে কারণেই কিন্তু এনবিপি কে সাথে রাখুন। ওই যে হালকা একটা ব্যথা পায়ে বা পায়ে আছে, তার ট্রিটমেন্ট পাশাপাশি যে কারণে আপনি ফোন করলেন তার ট্রিটমেন্ট, দুটো ট্রিটমেন্ট একসাথে আপনি কিন্তু পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। আর জানেন চেম্বারের কথা আমি পরে আবারও জানাবো, তবে চট করে ডাক্তারবাবুর কাছে সুগার নিয়ে যে প্রশ্নটা করেছিলাম, কেন মহামারীর আকার ধারণ করছে সুগার বা প্রেসার, আমাদের হাইপারটেনশন বা আমাদের ডায়াবেটিস মেলাইটাস, এটা এখন ঘরে ঘরে দেখা যায়। একদম মানে একটা ঘরে 4 জন থাকলে তার মধ্যে 2 জন বয়স্ক মানুষের এটা দেখা যাবে। আবার বাচ্চাদের ক্ষেত্রেও এটা হচ্ছে, তার প্রমাণ প্রথম ফোনে। তো আপনি ফোনটা নিন, আমি বলছি। একদম। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? সমরেশ রায় বলছি। সমরেশ বাবু কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে ফোন করছেন। বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা আমার খাবার হজম হতে চায় না, সকালে যদি খাই বা দুপুরে যদি খাই এত পেট ফুলে থাকে। আর এটা কতদিন ধরে হচ্ছে আপনার? হ্যাঁ, কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? প্রায় বছর দেড়েক, 1 বছর। বয়স কত বললেন আপনার? বয়স 32। এমনি খাওয়া দাওয়া সময় মতো হয়, সকালে, দুপুরে, সন্ধ্যেবেলা বা রাত্রে? একটু এদিক ওদিক হয়, খুব লেট হয় না। আচ্ছা, স্পাইসি ফুড মানে তেল ঝাল মশলা বেশি খান না নরমাল খাবার? একটু খাওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। এমনি সকালবেলা স্টুল ক্লিয়ার হয়? তো হয়, মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারবাবু দেখিয়েছেন? নিশ্চয়ই ওষুধও খেয়েছেন? না, এমনি নরমাল আমি যখন একটু গ্যাসের বড় ওষুধ কিনেই খেয়েছি। সেইভাবেই আপনার অনুষ্ঠানটা দেখছিলাম, ভালো লাগছিল, অনেকবার ট্রাই করার পর লাইনটা পেয়েছি। আচ্ছা, রিপোর্ট করিয়েছেন কোনো এর জন্য নাকি না তাও করানো? না কোনো কিছু। ঠিক আছে, আপনি একটু শুনুন টিভির পর্দায়, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার যে সমস্যাটা, এটা এখনকার দিনে বহু মানুষই ভোগেন। কারণ এখনকার দিনে যে লাইফস্টাইলটা হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, ঠিক সময় খাওয়া হচ্ছে না, আমরা ঠিক খাবার খাচ্ছি না। উনি যেমন বললেন আমি একটু স্পাইসি ফুড খেতে ভালোবাসি, এখনকার জেনারেশন স্পাইসি ফুড খেতেই বেশি ভালোবাসে, কিন্তু সেটা করলে তো হবে না। আর আমার স্পাইসি ফুড খেয়ে একটু সমস্যা হলো, পেট ফুলে যাচ্ছে বা সমস্যা হচ্ছে, আমি বাইরে থেকে 2টো গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি, সেটা কিন্তু আরো বড় সমস্যা। কারণ আমাদের স্টমাকে যে গ্যাস্ট্রিক জুসটা সিক্রেট হয়, মানে খাবারটাকে হজম করার জন্য, মানে ধরুন আপনি তেল দিলেন একটুখানি আর মাছ দিলেন অনেকটা, তো মাছটা তো পুড়ে যাবে, রান্না হবে না। আবার তেল অনেকটা দিলেন, মাছ ছোট্ট দিলেন, তার তেলটা তো নষ্ট হবে। তো সেরকমই গ্যাস্ট্রিক জুস যেটা আমাদের পেটে স্টমাকের মধ্যে তৈরি হচ্ছে, তাকে তো পরিমাণ মতো খাদ্য দিতে হবে পাচন করার জন্য। তো আমি অল্প খেয়ে চলে গেলাম, তাহলে বাকি জুসটা কি করবে? খাবার না পেয়ে ওই স্টমাকের ওয়ালটাকে খেয়ে নেবে। তো সেখান থেকে গ্যাস্ট্রাইটিস বা পেটে ঘা বা এই ধরনের গ্যাস অম্বলের সমস্যা আসবে। আর সেখানে আপনি কি করছেন? বাইরে থেকে গিয়ে 2টো গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছেন, দেখবেন
দেখবেন এটা খেলে 1.5 বছর 2 বছর 5 বছর 10 বছর ভালো থাকবেন, 10 বছর পর এমন গিয়ে সমস্যা দাঁড়াবে সেখান থেকে আর ব্যাক করতে পারবেন না। তো আপনাকে একটাই কথা বলবো, বর্ধমান থেকে আপনি ফোন করছেন, খাওয়া দাওয়া একটা নির্দিষ্ট লিস্ট আমরা বানিয়ে দেবো, কি কি খাওয়া উচিত বা কোন সময় কি খাবেন। স্পাইসি ফুড অবশ্যই খাবেন, তবে রেগুলার নয় বা দিনের সর্বক্ষণ নয়। স্পাইসি ফুড না খেলে এখনকার দিন চলবেই না, তো সেটাও বজায় রাখতে হবে। তার সাথে ওষুধটা খেয়ে যাতে ভবিষ্যতে না প্রবলেম হয় সেটাও মাথায় রাখতে হবে। আপনি একটা কাইন্ডলি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু পরামর্শ নিয়ে নিন হেল্পলাইন নাম্বারে। বর্ধমান চেম্বারটা আমাদের কোথায়, একবার এসে দেখিয়ে যান। আশা করব 2-3 মাসের মধ্যে আপনার এই সমস্যাটা চলে যাবে এবং ভবিষ্যতে এটা নিয়ে আর আপনাকে চিন্তাও করতে হবে না। এটাও কিন্তু একটা রোগ, যে রোগটা প্রত্যেক বাড়িতেই কিন্তু খুঁজে পাওয়া যায়, পেটের সমস্যা। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। আপনার নমস্কার নেবেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে। বয়স কত? বয়স কত? আচ্ছা, কি প্রবলেম? প্রবলেম কি? আমার হাত পাগুলো এরকম বেঁকে যায় আর পায়ের শিরা টান পড়ে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? দেখিয়েছি, কমেনি। আচ্ছা, কোনো আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন এর জন্য? না না না। আচ্ছা, এমনি পা বেঁকে যায় বলতে কি এমনি টান ধরে বেঁকে যায় না পাটা বেঁকেই গেছে? টান ধরে, প্রচন্ড টান ধরে, খুব কষ্ট হয়, ব্যথা একদম, কিছুক্ষণ না হাঁটলে আমার কমে না। এমনি হাঁটা চলা করতে পারেন স্বাভাবিকভাবে? হ্যাঁ পারি, আছে, পড়ে গেছিলাম, আমার চাকরিতে তার বসানো আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনুন আর হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে নিন। আমি যেটা বলছি ভালোভাবে শুনতে থাকুন। যেটা এখনকার দিনে মেন প্রবলেম, বয়সকালে একটা আমাদের আর্থারাইটিস আছে, যেটা ওনার এখন ভুগছেন উনি। এবং কি পায়ে টান ধরাটা অনেক কারণে হয়, ডিহাইড্রেশন থেকে হয়, কম জল খাওয়া থেকে হয়, টেন্ডন মাসেলের টান থেকে হতে পারে, সেটা আর্থারাইটিসের সাথেও যুক্ত হতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, যেহেতু মধ্যমগ্রাম থেকে ফোন করেছিলেন, যদি হাঁটতে পারেন কিনা আমি জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ মধ্যমগ্রামের খুব কাছেই আমাদের চেম্বার এনবিপি। তো নিউ ব্যারাকপুর অবধি কাউকে নিয়ে একবার চলে আসুন। এই যে টান ধরা বা ব্যথা যন্ত্রণাটা, এটা খুব ভালো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। কিছুদিন মেডিসিন খেলেই এখান থেকে উপকার পাবেন। এত টান বা ব্যথা বা যন্ত্রণা এটা আপনার থাকবে না। একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে ওদের কবে ওখানে ডেটটা রয়েছে একটু কনফার্ম করে নিন, কারণ বুকিং ছাড়া কিন্তু আমরা কোথাও দেখি না। কারণ ডক্টর বিনোদ শর্মা যিনি আমাদের হেড রয়েছেন, বা ডক্টর ভট্টাচার্য বা আমাদের সাথে যে সমস্ত ডাক্তারগুলো যুক্ত রয়েছেন, তো তারা অনলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করেন, মানে পেশেন্ট দেখেন। কারণ একদিনে একটা ডাক্তারের পক্ষে কখনোই সম্ভব না 40টা 50টা 60টা পেশেন্ট দেখা, কারণ কি আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক হয়। আমরা যতটা পারি, আমাদের যতক্ষণ মাথা কাজ করে, একটা মানুষের সবসময় মাথা কাজ করে না, তো 30টা বা 40টা পেশেন্টের বেশি আমরা দেখি না, যাতে প্রত্যেকটা মানুষ ভালো ট্রিটমেন্ট পায় এবং প্রত্যেকটা মানুষকে আমরা একই সময় দিতে পারি, এবং কি আমাদের মাথাটাও ঠান্ডা থাকে। তার বেশি পেশেন্ট দেখলে আমরা অসুস্থ হয়ে পড়বো। তো সেই জন্য বলছি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন এনবিপিতে, নিউ ব্যারাকপুরে আমাদের চেম্বার রয়েছে। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর যে বিষয়ে ছিলাম ডাক্তার বাবু, একটু সুগারের সম্বন্ধে। সুগার নিয়ে আমি একটাই কথা বলবো, আবার ফোন চলে আসবে, তার মাঝখানে ছোট করে একটা কথা বলবো। আমাদের মধুমেহ বলা হয়েছে এই রোগটিকে। তো মধুমেহের অনেকগুলো পার্ট রয়েছে, প্রমেহ বলা হয়। প্রমেহর অনেকগুলো পার্ট রয়েছে, তার মধ্যে মধুমেহ হচ্ছে বাতেজ প্রমেহর একটা পার্ট। তো সেখানে কি হয়, আমাদের এখন ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে 2জন বা 3জন করে এই রোগে আমরা মানে আক্রান্ত। এটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা হু রয়েছে, আমাদের বলেছে একটা সময় এসে দেখা যাবে প্রত্যেকটা ফ্যামিলির কেউ না কেউ এফেক্টেড, মানে 70 to 80% এফেক্টেড হয়ে যাবে ডায়াবেটিস রোগে। এবং আমরা এটাও পূর্বে আলোচনা করে থেকেছি কি ডায়াবেটিস বা হাইপারটেনশন থাকলে ভবিষ্যতে আমাদের কিডনির সমস্যা হয়, নার্ভের সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো ব্যাপক হারে বাড়তে থাকবে, কারণ ডায়াবেটিসকে আমরা সাইলেন্ট কিলার বলে থাকি, কারণ এ থেকে আমাদের চোখ নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, নার্ভ নষ্ট হয়, কিডনি নষ্ট হয়। তো সেখান থেকে বাঁচার জন্য আমি একটাই কথা বলবো, আপনি মডার্ন সায়েন্সে ট্রিটমেন্ট করছেন, বহুদিন দেখছেন, কিন্তু কি হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, কারোর ক্ষেত্রে কন্ট্রোল রয়েছে, কারোর ক্ষেত্রে আনকন্ট্রোল, মানে 300-400 এখনও সুগার রয়েছে, সে ইনসুলিন নিয়ে যাচ্ছে, সে পেটের মধ্যে ফুটিয়ে যাচ্ছে সারা জীবন, বা থাইয়েতে ইঞ্জেকশন নিয়েই যাচ্ছে। তো কোনো উপকার তার হচ্ছে না। উপকার যখন হবে না, তার কিন্তু কিছু অপকার থাকবে, যেগুলো আমরা এই সাইলেন্ট কিলার রোগটাকে এই কারণেই বলি, কারণ তার কিছু সাইড এফেক্ট আছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি তখন আসা চালু হবে। কিন্তু আয়ুর্বেদের মধ্যে এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আমরা এই সাইড এফেক্টগুলোকে আটকাতে পারি, আমরা কিডনিটাকে সাপোর্ট করতে পারি, আমরা নার্ভটাকে ভালো রাখতে পারি, আমরা চোখটাকে ভালো রাখতে পারি, সাইড বাই আমরা কি করি, সুগার রোগটাকেও রাখতে পারি। কারণ আমাদের যে প্যানক্রিয়াসের অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয়। আমরা মেন যদি এই ইনসুলিনটাকে সিক্রিয়েট করতে পারি থ্রু আমাদের আয়ুর্বেদিক মেডিসিন, আমরা কি করি, আমরা ইনসুলিন বাইরে থেকে ইনজেক্ট করি যাতে ব্লাডের মধ্যে ইনসুলিনের লেভেলটা ঠিক থাকে। কিন্তু আমরা প্যানক্রিয়াস
প্যানক্রিয়াসকে পেনিট্রেট করে যদি আমরা ইনসুলিনটা সিক্রিয়েট করতে পারি, যেটা আয়ুর্বেদ করে, যেটা আমরা বলি আমরা গোড়ায় গিয়ে ট্রিটমেন্টটা করি। তো গোড়ায় গিয়ে ট্রিটমেন্টটা করলে কি হবে, সুগার লেভেলটা সবসময় নর্মাল থাকবে এবং নর্মাল থাকার সাইড বাই কি হয়, তার সাথে তার সাইড এফেক্টটাও আসবে না, আপনারা ভালো থাকবেন। এবং আমি জোর গলায় বলবো, যারা ইনসুলিন নিচ্ছেন আজকেই প্রতিজ্ঞাবদ্ধ হন, যে কোনো আয়ুর্বেদিক ভালো চিকিৎসকের কাছে যান। এনবিপি তো তার মধ্যে একটা অন্যতম, যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যান, ভালো চিকিৎসকের কাছে, যেখানে গেলে আপনারা প্রপার ট্রিটমেন্ট পাবেন এবং ভবিষ্যতে ভালো থাকতে পারবেন। এত সিকেডি পেশেন্ট তৈরি হবে না, এত ক্রনিক কিডনি ডিজিজ, নিউরোপ্যাথি, রেডিকুলোপ্যাথি এইসব পেশেন্ট একদমই তৈরি হবে না। সুগারে কত কমপ্লেন আসে, হাতের তলায় বা পায়ের তলায় জ্বালা ভাব করছে ডাক্তারবাবু, মনে হচ্ছে পায়ের তলায় কিছু হেঁটে বেড়াচ্ছে, শিরশির করছে, পা তুলতে অসুবিধে হচ্ছে ডাক্তারবাবু, চোখে দেখতে অসুবিধে হচ্ছে ডাক্তারবাবু। এগুলো আমরা শুনে শুনে মানে কানগুলো ক্লান্ত হয়ে পড়ে। তো আপনাদের একটাই কথা বলবো, প্রথম থেকে যে কোনো রোগ, প্রথম থেকে যদি আপনারা প্রপার গাইডেন্সে, প্রপার ট্রিটমেন্টের আন্ডারে থাকেন, সেই রোগটাকে কিন্তু আটকানো সম্ভব, সেই রোগ থেকে কিন্তু সুস্থ হয়ে ওঠা সম্ভব। তার সাথে আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, কারণ আয়ুর্বেদে আমি বারবারই বলে রয়েছি কি পথ্য এবং অপথ্য, মানে কিছু খাবার খাওয়া যাবে, কিছু খাবার খাওয়া যাবে না, এবং আহার এবং বিহার, আহারের মধ্যে পথ্য অপথ্য এবং বিহার, কিছু জিনিস আমাদের করা যাবে। যেমন আমরা বলি গ্রীষ্মকালে আমাদের দিবা নিদ্রা ইন্ডিকেটেড, কিন্তু অন্য যেগুলো কাল রয়েছে, শীতকাল বা বর্ষাকাল, সেখানে কিন্তু দুপুরবেলা ঘুমলেও কিন্তু বহু রোগ তৈরি হয়। তো এই যে গাইডেন্সটা, টোটাল গাইডেন্সটা আমরা আপনাদের দিতে পারবো, তার সাইড বাই কি আমরা ট্রিটমেন্টটা করতে পারবো, দরকার পড়লে পঞ্চকর্ম করতে পারবো, যেগুলো ক্রনিক রোগ আছে আপনাদের আমরা সুস্থ রাখতে পারবো। একটা ডাক্তারবাবুর কাছে সেটাই আলটিমেট লক্ষ্য, কি পেশেন্টকে সুস্থ রাখা। পেশেন্ট যখন অটোমেটিক্যালি সুস্থ থাকবে, আজকে আমরা কয়েকটা বাইট দেখালাম, যে সমস্ত পেশেন্ট সুস্থ রয়েছেন তারা যে কতটা আনন্দ করে আমাদের কাছে আসেন। আমাদের চেম্বারে যখন এনবিপি চেম্বারে পেশেন্ট প্রথম দিন আসেন, তাদের প্রথম দিনের মুখের যে ভঙ্গি, কিন্তু ট্রিটমেন্টের পরে সুস্থ যখন হয়ে যাচ্ছেন, তারা বলছেন ডাক্তারবাবু আমরা এখানে আগে এলাম না কেন, এখানে আগে এলে তো এত জায়গায় আমাদের ঘুরতে হতো না বা এত কষ্ট করতে হতো না। তো এটাই হচ্ছে আমাদের এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের গোল, যে আমরা মানুষকে ভালো রাখবো এবং ক্রনিক ডিজিজ থেকে সুস্থ করে তুলবো। একদম তাই। সুগার নিয়ে যারা আক্রান্ত বা অনেকেই বলে থাকেন যে দীর্ঘদিন ধরে আমার সুগার রয়েছে, আমি মেডিসিন খাচ্ছি, ঠিক আছে আমার সুগার ঠিক আছে, কিন্তু বর্তমানে আমার কিডনির সমস্যা, আমার নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম, আমার চোখে কিছু প্রবলেম হচ্ছে, আমার স্কিনে কিছু প্রবলেম হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারছেন আপনি আদেও কিন্তু যে ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্ট আপনাকে ভালো রাখতে পারলো না। বছরের পর বছর ধরে আপনি মেডিসিন খাচ্ছেন, আর তাও আপনার রোগ কিন্তু হু হু করে বেড়ে চলেছে, আপনার গুরুত্বপূর্ণ দামি দামি অর্গানকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। ঠিক সেখান থেকেই ডাক্তারবাবু একটা বার্তা আপনাদের জন্য পাঠাচ্ছেন যে চলে আসুন না একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এখানে প্রত্যেকজন চিকিৎসক আপনাদের গোড়া থেকে রোগকে নির্মূল করবে, সাইড এফেক্টের ভয় বিন্দু মাত্র থাকবে না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি গড়িয়া থেকে বলছি, বাপি হালদার। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমার দেখাচ্ছে মাথায় হচ্ছে, হাঁটুই ব্যথা হচ্ছে, দুটো হাঁটুতে ব্যথা হচ্ছে, কোনো ডক্টর দেখিয়েছেন? না ডাক্তার দেখাইনি, তো হোমিওপ্যাথি দেখিয়েছিলাম ছোট। তাতে রেজাল্ট পাননি তাই তো? এখন বয়স কত? বয়স আমার 38। 38। এক্সরে করিয়েছেন হাঁটুর? না, এক্সরে করা হয়নি। আচ্ছা, হাঁটুর ট্রিটমেন্টটা কি করতে চান না এটা ব্যথাটা বাড়তে চান, মানে বেড়ে যায়? ট্রিটমেন্ট করেছে, এই জন্য আপনাকে ফোন করলাম। আচ্ছা, তাহলে টিভিতে শুনতে থাকুন, আমি বলছি যেগুলো সেগুলো ভালোভাবে শুনুন। তো আমাদের হাঁটুর ব্যথা নিয়ে আমি সবসময় বলি, প্রথম থেকেই বলে আসছি, আজও বলবো, কি যে কোনো রোগকে প্রথম থেকে ট্রিটমেন্ট করো, সেটা যাতে না বাড়তে পারে। একটা সময় গিয়ে সেটা যদি বেড়ে যায়, সেখান থেকে ফিরে আসা কিন্তু অনেক ডিফিকাল্ট। একদম, মানে একটা রোগ নিয়ে আমি 15 বছর ধরে সংসার করছি, সেই রোগ থেকে কি করে আমি আশা করব কি 4 মাস বা 5 মাস বা 1 বছরের মধ্যে সুস্থ হব? যদি আমি রোগটা 5 মাস 6 মাস বা 1 বছর ভুগি, এটাই উনি বললেন দুটো হাঁটুতেই ব্যথা হচ্ছে, মানে কি ওনার অলরেডি অস্টিওআর্থারাইটিক চেঞ্জ দুটো হাঁটুতেই এসে গেছে, মানে যে সাইনোভিয়াল ফ্লুইডটা দুটো হাড়ের মধ্যে থাকে সেটা অলরেডি কমতে শুরু করেছে, ফলে হাড়গুলো পরস্পর ঘষা লাগছে। এটা উনি এক্সরে করলেই ধরা পড়বেন। আপনাকে আমি একটা কথাই বলবো, প্রথম থেকে ট্রিটমেন্টটা করুন, আয়ুর্বেদের হাত ধরুন, তাহলে দেখবেন কি এই ধরনের পেন কিলার আপনাকে খেতে হবে না। কি আমার একটু অফিসে যাব বা আজকে একটু কাজ আছে বা বাড়িতে আজকে একটু কাজ আছে, একটা ব্যথার ওষুধ খেয়ে নিই, এই করতে করতে কিন্তু আমাদের কিডনি, স্টমাক এইগুলো নষ্ট হতে থাকে, লিভার, কিন্তু সেটা আমরা পরে গিয়ে বুঝতে পারি, 20 বছর 30 বছর পরে গিয়ে বুঝতে পারি কি এটা আমরা কেন করলাম। তো আপনাকে একটাই কথা বলবো, গড়িয়া থেকে ফোন করেছিলেন, আমাদের সাউথে ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, অপোজিট শিশু মঙ্গল, আপনি একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন আর এনবিবিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, আর যদি পারেন দুটো হাঁটুর এক্সরে করিয়ে নিয়ে আসুন, তাহলে দেখবেন ট্রিটমেন্টটা ভালোভাবে শুরু হবে এবং আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
আর চট করে বন্ধুদের আরেকবার একটু জানিয়ে রাখি, আপনারা মোটামুটি জানেন চেম্বারগুলোর কথা। কলকাতার বন্ধুরা ল্যান্সটাউন কালীঘাটের চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন, আর হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু আপনাদের জন্য চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এবং যারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা রয়েছেন তারা আমতলা চেম্বারে যোগাযোগ করুন হেড অফিস মধ্যমগ্রাম মানে কিন্তু যেরকম কৃষ্ণনগরের দিক থেকেও কিন্তু আপনি আসতে পারেন, মেন লাইন কর্ডলাইন, হাবড়া, বনগাঁ, গুমার দিক থেকেও আসতে পারেন। কলকাতার বন্ধুরা আবার মধ্যমগ্রাম চেম্বারে চলে যাচ্ছেন। ভিআইপি রোড সংলগ্ন মানুষজনদেরও কিন্তু অবশ্যই কলকাতার মধ্যমগ্রাম চেম্বারটি সব থেকে বেশি সুবিধা। তার পাশাপাশি কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া আপনারা মিদনাপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুর তিনটি কিন্তু চেম্বার পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা যোগাযোগ করুন। ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই বা বেঙ্গালুরুতেও কিন্তু চেম্বার রয়েছে। চেম্বারের সংখ্যা আরও বাড়ছে। আমাদের এই অনুষ্ঠানের নজর রাখুন, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। সুগার নিয়ে আমরা একটু কথা বলছিলাম এবং পাশাপাশি এই যে সাইড এফেক্টের কথাও বললাম ডাক্তারবাবু, যদি সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না চলে, কারণ আমরা এরকম ফোন পাই 30 বছর মেডিসিন খাচ্ছি, ঠিক আছে আমি মেডিসিন খাচ্ছি কিন্তু আমার কিডনির প্রবলেম, তার মানে কি সুগার থেকেই তো সমস্যাটা এলো? একদম সুগার থেকেই সমস্যাগুলো আসে। কিডনির যে সিকেডির প্রবলেমটা, সিকেডি খুব একাভাবে আসে, এটা খুব কম রোগের ক্ষেত্রে, মানে কম পেশেন্টের ক্ষেত্রে। মানে 100 জন যদি আমরা পেশেন্ট ধরি, তার মধ্যে হিস্ট্রিতে সুগার বা প্রেশার এটা থাকবেই 80 জনের, আর 20 জন হয়তো উইদাউট সুগার বা প্রেশার কিডনির কোনো পার্সোনাল সমস্যা থেকে ভুগছেন, সেখান থেকে সিকেডি হচ্ছে। তো যাদের ক্ষেত্রে সুগার বা প্রেশার রয়েছে, বিশেষ করে সুগার রয়েছে, যেটাকে আমরা সুগার থেকে বলছি সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, বা যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি, কি আমাদের কিডনিটা খারাপ হয়ে যায়, যে কিডনির যে ছাঁকনিটা থাকে গ্লোমেরুলো ফিল্ট্রেশন রেটটা কমতে থাকে এবং ধীরে ধীরে কি দেখা যায়, ইউরিয়া ক্রিয়েটিনিন আস্তে আস্তে বাড়তে থাকে। সেখান থেকে একটা পর্যায়ে গেলে 4.5 বা 5-এর উপরে গেলে, বা ইউরিয়াটা 100-র কাছাকাছি পৌঁছালে, সেখান থেকে কি বলে ডাক্তাররা, কি এবার ডায়ালিসিস করতে হবে। তো আমরা সেই ডায়ালিসিসের জায়গায় যাব কেন? সপ্তাহে 2বার বা 3বার, সারা মাসে 6বার, 7বার, 10বার, সেখানে পেশেন্ট আরও দুর্বল হয়ে পড়ে এবং একটা সময় এসে বলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আমরা অত দূর যাব কেন? আমরা যখন প্রথমেই সুগার হয়েছে, ভালো আয়ুর্বেদিক ডাক্তারের হাত ধরবো, এনবিপি রয়েছে এনবিপির হাত ধরবো, বা আমরা যখনই সিকেডি ধরা পড়ছে, আমাদের ক্রিয়েটিনিন ইউরিয়াটা বাড়ছে, দেখা যাচ্ছে কি 1.7 বা 2.1 হয়েছে, তখনই আয়ুর্বেদিক চিকিৎসকের হাত ধরবো, সেখান থেকে ভালো ট্রিটমেন্ট নেবো। নিলে কি হবে, আমাদের ডায়ালিসিসেও যেতে হবে না, আমরা স্বাভাবিক ওষুধ খাওয়ার মাধ্যমেই সুস্থ থাকবো। একদম এই বার্তাটাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের দেওয়ার প্রচেষ্টা আমরা করলাম, যদিও আজকে হাতের সময় একদম নেই। একটা ছোট্ট প্রশ্ন, মা বা বাবা যদি সুগার থাকে তবে কি সন্তানের আসতে পারে? 80% চান্স আসতে পারে, তার জন্য টেস্ট রয়েছে। আগে থেকে টেস্ট করে নিলে ধরা পড়ে যে কোনো মানুষের ক্ষেত্রেই কি সুগারটা তার ভবিষ্যতে আসবে কিনা। তাহলে সে আগে থেকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারে, একটু মর্নিং ওয়াক করতে পারে, খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড করতে পারে, এইভাবে সেটা মেনটেন হতে পারে। মিষ্টি খাওয়াটাকে একদম বন্ধ রাখতে হবে সুগারের হাত থেকে বাঁচতে গেলে? মিষ্টি খাওয়ার সাথে সুগারের কোনো সম্পর্ক নেই, আলুর সাথে সুগারের কোনো সম্পর্ক নেই। এখন আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্রোফার্মাটা এসছে, তাতে বলেছে টোটাল যে আমরা ডায়েটটা নিচ্ছি, 100% ডায়েট যদি একটা সুস্থ মানুষের থাকে, সেখানে যখন তার সুগার হয়ে যাচ্ছে, সেটা 75% ডায়েটে নামিয়ে আনলেই হবে। সেখানে মিষ্টিটা আমি কালে ভদ্রে মাসে 1বার 2বার খেলেও কোনো অসুবিধা নেই, আর এনবিপির ওষুধ খেলে তো 2-3বার মিষ্টি খাওয়া যেতেই পারে। আরে বাহ, খুব ভালো খবর। সময় খুব কম, চট করে বলবেন কে বলছেন। হ্যালো হ্যালো, সরি আর ফোন নিতে পারবো না কারণ সময় একেবারে কম। তবে সুগার বা ডায়াবেটিস নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম, পাশাপাশি এখানেই শেষ নয়। সুগার বা ডায়াবেটিস কথাটা বৃহৎ একটি কথা, কারণ ডাক্তারবাবু বললেন সেখান থেকে কিন্তু চোখের সমস্যা, নার্ভের সমস্যা, কিডনির সমস্যা, আপনার স্কিনের সমস্যা, হাজারো সমস্যা কিন্তু আসতে পারে। তাই সচেতন কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে এবং আগাম কিন্তু আমরা টেস্টের মাধ্যমে জানতে পারি যে আমার ভবিষ্যতে সুগার আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এবং একটা সুস্থ সুন্দর লাইফস্টাইলও কিন্তু আপনাদের কিন্তু প্রয়োজন। আমাদের এই অনুষ্ঠানের দিকে নজর রাখুন, এই অনুষ্ঠান থেকেই কিন্তু আমরা জানাবো ঠিক কি করলে কিভাবে আপনি ভালো থাকবেন, আপনার প্রিয় মানুষকেও ভালো রাখতে পারবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।